জামাত কমিটির একটা চাল দিতে পারে। জামাতের কে কে ভাই? আমি চাই না। জামাতের কথা কেন? ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া প্রধান দুই অভিযুক্তকে বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শহীদ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সালকে ভারতে গ্রেফতার করা হয়েছিল এবং গতকালকে তাকে আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি এবং ওসমান হাদিকের হত্যা নিয়ে এর পিছনে জড়িত কে কে রয়েছে, বিশেষ করে জামাতকে তিনি ইন্ডিকেট করেছেন এবং তার পরপরই কিন্তু বিএনপির উপরে তিনি আক্রমণ করেছেন। শুটার ফয়সাল এই সমস্ত বিষয় এত দাম্ভিকতার সাথে প্রশাসনের সামনে হাজিরা দিতে কোর্টে যেতে কেন বললেন, এর ভেতরে রয়েছে গোপন বিশাল এক রহস্য। আসলেই কি ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সাল, নাকি এর পিছনের কোনো আরো বড় বড় রাঘব বোয়াল আছে? তবে রিমান্ডে কিন্তু তিনি সবকিছুই তথ্য ফাঁস করেছেন। আসুন বিস্তারিত আদালতে তিনি কি জবানবন্দি দিয়েছেন জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া প্রধান দুই অভিযুক্তকে বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। রোববার আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আদালতে হাজির করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসেন তারা দুজনকে। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্থতাকারী তাদের ভারতে পৌঁছে দেন। ছিলে না কেন কেন আপনার কে ছিল কেন? আপনি কি ফোন করেছিলেন? দাদা ফোন করেছিলেন? আপনি ফোন করেছিলেন? না আপনি ফোন করেছিলেন? ফুল তোমার বিরুদ্ধে গুলি চালানো সরাসরি জামাত কমিটির একটা চাল দিতে পারে। জামাতের কে কে ভাই? অ্যাকচুয়ালি আমি জানি না। জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? হাদি করছেন বাংলাদেশে মানুষ হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পক্ষে ফোন করেছিল কে? আমি করি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায় না। তা তুমি চলে এসছো কেন ভারতে? তো গুলিটা কে করলো ভাই? এই দেখে গুলিটা কে করলো? টাটকা গুলি করলো কে তাহলে? পেছনে একবার, তোমার পেছনে একবার। গুলিটা কে করেছে? গুলি কে করেছে? ফয়সাল গুলি কে করেছে? ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? আরে নামটা বলুন না। ফয়সাল জামাতের কে? বেঁচে যাবে কে? ফয়সাল কে জামাতের? জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে, আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণায় ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। কারণ আমি ব্যাটল অফ 71 এর প্রতিষ্ঠাতা। ব্যাটল অফ 71 এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমবিএ করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিলাম, নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়েন,
বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়ে দিয়েন। তো সে হাদিয়েই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে, আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না, তারা কিছুই জানে না, যেমন আমি জানি না, তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে যাবের, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারেন, সবার সামনে আমি দিয়েছি এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষ, আমরা চলে আসি। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম। হাদি একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16 ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন। তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন। আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন, মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি। সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন, এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার কাজটার বিষয়ে কিছু কথা আছে, আর আমাদের 16 ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে। তো আমি যাই, সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না, সেজন্য আমার যে বাইক, সেই বাইকের একজন চালক ছিল, আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার খুব স্নেহের আলমগীর, এবং তাকে নিয়ে যাই সাথে করে। যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 18 ইঞ্চি, এগুলো যাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তার সাথে লোক, তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছেন সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারা যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন, আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। তো দেখেন, তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে আমি চেষ্টা করবো। তো পরের দিন আমি যাই, পরের দিন আর মাঝখানে একটা কথা বলি, আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে, আমি এর আগেও দুবাই গিয়েছিলাম। তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল, তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওসমান হাদি হত্যাকে নিয়ে নানান ধরনের ধোঁয়াশা চলছে। বর্তমান সরকার নির্বাচিত সরকার হলেও এই বিচারের কোনোভাবে অগ্রগতি দেখা না মিললেও অন্তর্বর্তী ডক্টর ইউনূসও এটাকে একেবারেই স্ক্রলিং করে চলে গিয়েছেন। মূল কারণটা কি? আসলে এটা বাংলাদেশ থেকেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, নাকি মূলত ভারতের মার্টিকুলাস প্ল্যান অনুযায়ী ওসমান হাদিকে সরিয়ে ফেলা হয়েছে? তাছাড়া এত রফাদফা কেন চলছে সরকারের ভেতরে? বিস্তারিত জানবো রিপোর্টে। ফাঁস করে দিল হাদির আসল খুনের মাস্টারমাইন্ড। সবাই যা সন্দেহ করছিল তাই হয়েছে। আজ বাংলাদেশের ইতিহাসে এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ আজ আদালতে ফাঁস করে দিয়েছে আসল মাস্টারমাইন্ডের নাম, এবং সেই নাম শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। কারণ এটা সেই নামই যা সবাই সন্দেহ করছিল, সবাই যা আন্দাজ করছিল, সবাই যা বলছিল, আজ সেটা প্রমাণিত হয়েছে। মির্জা আব্বাস ফেঁসে যাচ্ছেন। আজ আমরা বিস্তারিত জানব আদালতে কি হয়েছে, কি বলেছে খুনি, এবং এখন মির্জা আব্বাসের কি হবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক আজ আদালতে কি হয়েছে। আজ সকাল 10টায় ম্যাজিস্ট্রেট আদালতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে হাজির করা হয়। তাদের রিমান্ড শেষ হয়েছে। পুলিশ আদালতের রিমান্ডের রিপোর্ট পেশ করছিল। সেই সময় ফয়সাল করিম মাসুদ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলল, স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি আর মিথ্যে বলতে চাই না, আমি সত্য বলতে চাই। ম্যাজিস্ট্রেট বললেন, বলো, তুমি কি বলতে চাও? ফয়সাল তারপর বলল, স্যার, আমি আপনাকে সব সত্য বলতে চাই, কিন্তু এটা খুবই সংবেদনশীল বিষয়। এখানে একজন শক্তিশালী ব্যক্তি জড়িত। আমি প্রকাশ্যে এখন সব বলতে ভয় পাচ্ছি। ম্যাজিস্ট্রেট বুঝলেন বিষয়টা গুরুতর। তিনি বললেন, তুমি আমার চেম্বারে এসে বলো, যা বলবে সেটা রেকর্ড করা হবে, কিন্তু প্রকাশ করা হবে যখন উপযুক্ত সময় আসবে। ফয়সালকে তারপর ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি প্রায় 45 মিনিট ছিলেন। সেই সময় তিনি ম্যাজিস্ট্রেটকে সব কিছু বলেছেন। চেম্বার থেকে বেরিয়ে এসে ম্যাজিস্ট্রেট বললেন, আসামি একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছে। এতে এই হত্যাকাণ্ডের পেছনের আসল মাস্টারমাইন্ডের নাম উঠে এসেছে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ করা হচ্ছে না। উপযুক্ত সময় তা প্রকাশ করা হবে। এই কথা শুনে আদালতে হুড়মুড় শুরু হয়ে গেল। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলো, কার নাম, কে সেই মাস্টারমাইন্ড? কিন্তু ম্যাজিস্ট্রেট আর কিছু বললেন না। পুলিশ পরে সাংবাদিকদের বলল, আসামি যা বলেছে তা যদি সত্য হয় তাহলে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ড। একজন শক্তিশালী ব্যক্তি এর সাথে জড়িত। তবে আমরা এখনই নাম প্রকাশ করতে পারছি না।
তদন্ত চলছে। পুলিশ সাথে সাথে কাজ শুরু করলো। ফয়সালের জবানবন্দি রেকর্ড করা হলো এবং আদালত থেকে বের হয়ে পুলিশ সাংবাদিকদের বলল, আমরা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। তিনি এখন সিঙ্গাপুরে আছেন, আমরা তাকে ফিরে আসতে বলবো। এই খবর ছড়িয়ে পড়ল বিদ্যুৎ গতিতে। পুরো বাংলাদেশ এখন একটা কথাই বলছে, তাহলে কি সবার সন্দেহ সত্যি হচ্ছে? কারণ শুরু থেকেই একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছিল। সেই ব্যক্তিকে যিনি হাদির মৃত্যু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।